এরপর হচ্ছে ডোজিং হিসেবে আমি আমার সার্জারি অ্যাড করলাম, মানে ওষুধ অ্যাডজাস্ট করলাম। সাধারণত আমাদের ধরো মেজর সার্জারিতে আমরা 100 গ্রাম করে ইন্ডাকশনে দিয়ে থাকি। আচ্ছা, ইন্টারঅপারেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখো ওরা কি আলাদা করে লিখছে এখানে হচ্ছে ওই যে যদি হাইপোটেনশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যাসোপ্রেসার ইউজ করতে হবে। আচ্ছা, এরপর হাইড্রেশন মেনটেন করলাম, ইলেকট্রোলাইট মেনটেন করলাম, হাইপোগ্লাইসেমি ইন্ডাকশন এজেন্ট নরমালি দিব। মাথায় রাখবো কি এখানে আমি যে কোনো ধরনের ইন্ডাকশন এজেন্ট দিব সেটা দিব হচ্ছে টাইট্রেশন করে স্লোলি দিব। আচ্ছা, তারপরে পোস্ট অপারেটিভ এর ক্ষেত্রে এখানে আসলে মানে কোনো কিছু করা যাবে বা যাবে না এরকম কোনো কিছু নাই। এখানে মূল জিনিস হচ্ছে তোমাকে এখানে স্টেরয়েড কাভারেজ দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে মনিটরিং ফর অ্যাড্রেনাল ক্রাইসিস, ক্রাইসিস মনিটরিং হচ্ছে কিনা, হাইপোটেনশন মেনলি হাইপোটেনশন, হাইপোগ্লাইসেমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটাই মূল। তারপর হচ্ছে ডিসচার্জ প্ল্যানিং এন্ড ফলো আপ। ওকে ফাইন, নাথিং ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম আর একটা হচ্ছে কুশিং ডিজিজ। হোয়াট ইজ ডিজিজ, হোয়াট ইজ সিনড্রোম, এটার মধ্যে হচ্ছে পার্থক্য থাকতে হবে, মানে জানতে হবে যে কুশিং এটা যে কোনো কিছুর ল্যাংচা ধরে আসলে আসতে পারে। শুধু কুশিং সিনড্রোম বা শুধু অ্যাড্রেনাল ক্রাইসিস এভাবে আসলে দেওয়ার কথা না। আচ্ছা, কুশিং সিনড্রোমের মধ্যে দেখো যে টাইপস গুলো কি কি, এসিটিএস ডিপেন্ডেন্ট, নন ডিপেন্ডেন্ট দুইটা, আয়ারটোজেনিকও হতে পারে। সাইলেন্ট সিমটম, ওই যে আমরা বছর পর বছর যে ডেভিডসনের যে ছবিটা মাথায় ঘুরতেছিল ওটাও এখানে ঘুরবে। আচ্ছা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলতেছে কি যে এসিটিএস ডিপেন্ডেন্ট যদি হয়, মানে যদি কুশিং ডিজিজ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে পিটুইটারি টিউমারটার রিমুভাল। আর যদি এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে শুধু আমার অ্যাড্রেনাল টিউমার রিমুভাল। আর প্রি অপারেটিভ মেডিকেল কন্ট্রোল অফ এক্সেস কর্টিসল। তাহলে এক্সেস কর্টিসলের জন্য আমরা ওই যে নাম মনে থাকবে না, শুধু দুটো জিনিস মনে রাখবা, কিটোকোনাজোল আর হচ্ছে লো ডোজ ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ ইটোমিডেট। কারণ আমরা একটু আগে পড়ছি যে ইটোমিডেট কি করে, আমার কর্টিকোস্টেরয়েডের সিনথেসিসটাকে বন্ধ করে ট্রানজিয়েন্ট। আচ্ছা, অ্যানেস্থেটিক কনসিডারেশন এটা লাগবে একদম। অ্যানেস্থেটিক কনসিডারেশন, শুধু অ্যানেস্থেটিক কনসিডারেশনটা পড়লেও যথেষ্ট এখান থেকে। সাধারণত কোনো স্পেসিফিক টেকনিক নাই। আপু, হ্যাঁ, ইমপ্লিকেশন যদি বলে সেক্ষেত্রে, না বলতেছি যে যে কোনো হ্যাঁ, ডিজিজ দিয়ে হ্যাঁ। যদি বলে অ্যানেস্থেটিক ইমপ্লিকেশন, সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হয় সেটা লিখে তারপর আমি কিভাবে অ্যানেস্থেসিয়া দেবো সেটা লিখতে না হবে না না? না না, আমি তোমাকে বলি কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে, অ্যানেস্থেটিক, হোয়াট আর দ্য অ্যানেস্থেটিক ইমপ্লিকেশন অফ কুশিং সিনড্রোম, হোয়াট আর দ্য অ্যানেস্থেটিক কনসিডারেশন অফ কনসিডারেশন, ইমপ্লিকেশন, কনসিডারেশন মূলত ব্রড টার্মে একই কথা। মানে দেখো কনসিডারেশন মানে তুমি কি কি বিবেচনা করবা, হ্যাঁ ইমপ্লিকেশন আছে এখানে কি কি আমার ইমপ্লাই করতে হবে, মানে কি কি ইমপ্লাই করতে হবে বা কি কি ইমপ্লাই করা যাবে না। তাহলে সেক্ষেত্রে হুম। তুমি আমি যেটা ফার্স্টে বলছি সেটা হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে যে ডিজিজটা কি। হুম, ডিজিজটা কি, ডিজিজটা হচ্ছে কুশিং সিনড্রোম। তাহলে কুশিং সিনড্রোমে আমার কি হচ্ছে, কুশিং সিনড্রোমে হচ্ছে প্রবলেম কি পেশেন্টের, হয়? হ্যাঁ, প্রবলেমটা কি কি হয় হ্যাঁ এটা? প্রবলেমটা কি, প্রবলেম কি হচ্ছে পেশেন্টের হচ্ছে কোনো কারণে বডিতে কর্টিসল বেড়ে গেছে, গ্লুকোকর্টিকয়েড বেড়ে গেছে। তাহলে গ্লুকোকর্টিকয়েডের এক্সেস যখন হবে তখন পেশেন্টের আমার কি কি ফিচার আসবে, হ্যাঁ, কি কি ফিচার সে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করবে। তাহলে তারা ওই যে বললাম ছবি দেখে পেশেন্ট হচ্ছে মোটা হবে, নেক অফ দা নেক মোটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি পেশেন্টকে জিয়ে দিতে চাই আমি হয়তো বা স্নিফিং পজিশন অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারবো না, বা পেশেন্ট ওবিস থাকে তাহলে ওবিসের জন্য আমাকে এখানে ইয়া করতে হবে, অক্সফোর্ড হেল্প ইউজ করতে হবে বা র্যাম্পিং করতে হবে। আচ্ছা, তারপর পাইলাম কি তার হচ্ছে ব্লাড ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, তার বোনে হচ্ছে অস্টিওপোরোসিস থাকতে পারে। আচ্ছা, বোনের অস্টিওপোরোসিস নিয়ে আমরা চিন্তা, তার ব্লাড প্রেশার বেশি থাকে। তার ব্লাড প্রেশারের জন্য আমাদের তাহলে হচ্ছে, কথাগুলো তো লিখে দিব তাই তো, মানে একটু কি পয়েন্টের মতো করে এই কথাগুলো হ্যাঁ একটু একটু মানে করে লিখে হচ্ছে দিব। তুমি বুলেট বুলেট দিয়ে দিয়ে বুলেট করে করে কথাগুলো হচ্ছে লিখে দিবা। বুঝতে পারছো? তুমি এখানে ওই যে প্রি, তারপর আমি অ্যানেস্থেসিয়া কিভাবে দিব এটাও বলে দিব, মানে এটা কারণে আমাকে কি কি করতে হবে। হ্যাঁ অবশ্যই, মানে তুমি এই কেসটাকে তুমি, তোমার কাছে কেসটা আসতেছে তাহলে তুমি এটাকে, আমি তাহলে আমার কুচিং সিনড্রোমের একটা কেসকে আমি হচ্ছে কি কি দিব, এটা ডিপেন্ড করবে আমার টাইপ অফ সার্জারির উপরে। আচ্ছা, যদি আমার ইনকেস আমার জিয়ে দিতে হয় সেক্ষেত্রে আমি এখানে ড্রাগের ডোজটা কিভাবে দিব, ড্রাগকে আমি ফুল ডোজে দিব নাকি আমি কম দিব, আমি এখানে নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট কিভাবে ইউজ করবো, যেহেতু তার মাসেল উইকনেস থাকে তাহলে নিউরোমাস্কুলার, কিন্তু আমার এখানে বলতেছে কি যে এটা আমার মানে ইউজ করতে হবে কশাসলি, কারণ আমার তো তার তো মাসেলই কম, বডিতে মাসেল মাস কম, ফ্যাট বেশি।
তাহলে সেখানে আমার ওটা থাকবে। এবং যদিও বা তার আয়াট্রোজেনিক কুশিং, তারপর কিন্তু আমার এখানে পেশেন্টকে একটা সাপোর্ট দিতে হবে। সাপোর্ট কারণ হচ্ছে কি, তার তো হঠাৎ করে যদি আমি এখানে তাকে বন্ধ করে দেই গ্লুকোকর্টিকয়েড, তখন সে তো আবার হচ্ছে ক্রাইসিসে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে আমার কিন্তু এখানে তাকে একদম আমি ওয়্যার অফ করে ফেলবো সেটা কিন্তু না। যদিও বা তার বডিতে কর্টিসল বেশি আছে, তারপরে কিন্তু আমরা এইসব কেসে এখানে আমাদের সাপোর্টটা দিতে হবে। কারণ কাভারেজ যদি তুমি না দাও, তাহলে পেশেন্টের তো হঠাৎ এরপর তাহলে অ্যাডিশনাল ক্রাইসিস ডেভেলপ করবে। এখন ইন্ট্রা অপারেটিভলি ডেভেলপ না করলে পোস্ট অপারেটিভলি করবে। তোমাকে যেটা করতে হবে, পেশেন্টের হচ্ছে তখন গ্র্যাজুয়াল ট্যাপারিং করতে হবে। এবং পেশেন্টের যাতে এখান থেকে অন্যান্য ক্রাইসিস ডেভেলপ করতে না পারে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোভোলুমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো হচ্ছে আমার হচ্ছে মনিটরিং করতে হবে। সেটা আমার ইন্ট্রা অপারেটিভ, পোস্ট অপারেটিভ এই কেসগুলো হচ্ছে মনিটর করতে হবে। এভাবে করে তুমি হচ্ছে বুলেট আকারে লিখবে। এখানে তুমি প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ, পোস্ট অপারেটিভ করে ভাগ করেও লিখতে পারো। আচ্ছা, আর যদি তুমি মনে করো না আমি একেবারে মানে একটা ইয়াতে লিখবো, একসাথে লিখতে পারি, সেটাও লিখতে পারো। বা তুমি তোমার কাছে যেটা সুবিধা মনে হয়, যদি তুমি চিন্তা করতেছো যে ইমপ্লিকেশন আমি প্রি অপারেটিভ করবো, তাহলে প্রি অপারেটিভ ফেজ আমি কি কি চিন্তা করবো, কি কি ইনভেস্টিগেশন দিব, আমি ইন্ট্রা অপারেটিভ কি কি কাজ করব এই পেশেন্টের জন্য, আমি পোস্ট অপারেটিভ কি কি দেখবো অ্যাজ আ হোল। এখানে তুমি একদম ইন ডিটেল লিখতে পারবে না। জাস্ট তোমার যেটা তুমি করবাই এই জিনিসটা শুধু লিখবা। Yes. বুলেট না করে ভাগ করে লিখলে যেটা হয়, আমরা যেহেতু কাজটা আসলে ভাগ করে করি, প্রি অপারেটিভ, ইন্টার অপারেটিভ, পোস্ট অপারেটিভ, আমরা যেহেতু এভাবেই ফাংশন করি, তাহলে আমাদের জন্য মানে আমরা ওই প্যাটার্নে চিন্তা করতে কিন্তু আমাদের জন্য সহজ। বরং একসাথে লিখতে গেলে অনেক কিছু কম বেশি হয়ে যেতে পারে। হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো প্রি অপারেটিভ ডায়াগনোসিস যা যা আছে এগুলো এখানে থেকে পড়ে ফেলবো, আর কিছু বলার নাই। এরপর হচ্ছে আয়াট্রোজেনিক কুশিং। এই আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোমেরও একটা আমরা নামাইছিলাম, চ্যাট জিপিটি নামাইছিলাম। এটা মনে হয় অন্য শিটে আছে, কিন্তু এইটা কোয়েশ্চেনটা আমরা নামাইছিলাম আয়াট্রোজেনিক কুশিং। আমরা চিন্তা করতেছিলাম যে আয়াট্রোজেনিক কুশিং এর মধ্যে শুধু হচ্ছে সে নিজেই নেবে, কি বলে, স্টেরয়েড খাবে, স্টেরয়েড খেয়ে করবে, সেটা না। সেখানে হচ্ছে মানে এই কোয়েশ্চেনটা লাগবে, যাদের পড়বা সোজা কথা। এত বলতে ইচ্ছা করতেছে না, বলতেছি না। কন সিনড্রোম একবার রিডিং দিয়ে নিও। এরপর আসো ফিওক্রোমোসাইটোমা, আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং দিক যেটা। ফিওক্রোমোসাইটোমাতে প্রথমত হচ্ছে যে এখানে একদম হোয়াট আর দ্য কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ আর্টেরিয়াল হাইপারটেনশন, হ্যান ত্যান অনেক কিছু লিখছে, এগুলো বাদ দাও। এরপরে এখানে আসো 669 নাম্বার পেজে, 669 নাম্বার পেজে এখানে দেখো যে হোয়াট সাবস্টেন্স ডাজ দ্য অ্যাড্রেনাল মেডুলা সিক্রেট। তাহলে অ্যাড্রেনাল মেডুলা কি কি জিনিস সিক্রেট করে? একটা হচ্ছে, দুটো জিনিস, একটা হচ্ছে তোমার ইয়াটা কই, আচ্ছা আসছে আচ্ছা। আচ্ছা, অ্যাড্রেনাল মেডুলা দুটো জিনিস সিক্রেট করে, একটা হচ্ছে মেইনলি হচ্ছে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, আর একটা হচ্ছে ডোপামিন। তাহলে এই এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন এগুলা তারপর তো ডিটেল কোড ইজ ফাউন্ড ইন দ্য ক্রোমাটিন সেল অফ সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম হুইচ ইনক্লুড মেডুলা। লাগবে না, শুধু তো মনে রাখো যে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন আর ডোপামিন। আচ্ছা, বোথ এপিনেফ্রিন এবং ডোপামিন কোথায় পাওয়া যাচ্ছে? এটা হচ্ছে এন্ডিং অফ দ্য পোস্ট গ্যাংলিয়ন ফাইবার। মনে রাখতে পারলে পারবা, না রাখলে নাই, শুধু তিনটা জিনিস মাথায় রাখো। আচ্ছা, এরপরে দেখো এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, ডোপামিন কিভাবে কাজ করে। এর পরের পেজে আসো, 670 নাম্বার পেজে। 670 নাম্বার পেজে দেখো সিনথেসিস মেটাবলিজম অফ এন্ডোজেনাস ক্যাটাকোলামাইন। হুম, সিনথেসিস অ্যান্ড মেটাবলিজম অফ এন্ডোজেনাস ক্যাটাকোলামাইন, পরের পেজে 670 নাম্বার। ফ্লোচার্ট, ফ্লো চার্টটা, ইয়েস। ফ্লোচার্ট, ফ্লোচার্ট। হ্যাঁ, ফ্লো চার্ট, ফ্লো চার্ট। ফ্লো চার্টে দেখো টাইরোসিন, ডোপা, ডোপা থেকে ডোপামিন, নরএপিনেফ্রিন, তারপর হচ্ছে নরমেটানেফ্রিন, তারপর হচ্ছে তোমার ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। এখানে যেটা মানে জিজ্ঞেস করে অনেক সময়, জিজ্ঞেস করবে যদি তোমাদের ইয়া হয়, ভাইবা টাইবা হয়, তো প্রথমত হচ্ছে ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড নিয়ে জিজ্ঞেস করে, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড এটা কই থেকে আসে। এবং সিওএমটি, সিএমটি ফুল ফর্মটা কি লেখা আছে? ক্যাটাকোলামিনাল ট্রান্সফারেন্স। হ্যাঁ, আর মাও ইনহিবিটর, মোনোমাইন অক্সিডেজ ইনহিবিটর। হ্যাঁ, মাও, অক্সিডেন্ট মাও। ইনহিবিটর। আচ্ছা, তাহলে এই দুটার হচ্ছে নামটা এখানে জানবে। ফ্লো চার্টটা মুখস্থ করার দরকার নেই, শুধু হচ্ছে মানে ডোপা কোত্থেকে আসছে, মানে ফ্লো চার্টটা ইজি, মুখস্থ করবে। মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করবে। আচ্ছা, এরপর দেখো
হাউ ডু ইউ ফার্মাকোলজিক্যালি প্রিপেয়ার আ পেশেন্ট ফর ফিওক্রোমোসাইটোমা ফর সার্জারি? এটা হচ্ছে আমাদের পুরান বইয়ের আসলে পিছনের পেজে কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেনটাকে সামনে নিয়ে আসছে যে কিভাবে আমরা মানে এটাকে রেডি করব। আচ্ছা, এখানে এই কোয়েশ্চেনটা লাগবে এই অর্থে যে এখানে কিছু কিছু জিনিস আমরা দাগাবো। দেখো, একটা পেশেন্টের প্রথম কথা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা জিনিসটা কি পরের পাতায় লেখা আছে 671 নম্বর পেজে। হোয়াট ইজ ফিওক্রোমোসাইটোমা? তাহলে ফিওক্রোমোসাইটোমার মধ্যে ডিরাইভ ফ্রম দ্য ক্রোমাফিন সেল, এবং হচ্ছে প্রিডমিনেন্টলি এরা সিক্রেট করে নরএপিনেফ্রিন। হ্যাঁ, ক্যাটাকোলামাইন সিক্রেট করে মেনলি নরএপিনেফ্রিন, এটা হচ্ছে, এবং অকারিং লেস দেন 0.1% হাইপারটেনসিভ পেশেন্ট। আচ্ছা, এরপর এখানে যেমন 10% একটোপিক, 10% ম্যালিগনেন্ট, এটার 10% বাইল্যাটারাল। এটা পাশে লিখে রাখো রুল অফ 10। এটা আক্তার স্যার জিজ্ঞেস করে, বলো তো ফিওক্রোমোসাইটোমার রুল অফ 10 কি? হ্যাঁ, রুল অফ 10। তাহলে মেজরিটি হচ্ছে মিডল এজের অ্যাডাল্টের হয়, সাধারণত একটা সিঙ্গেল বিনাইন টিউমার হিসেবে পাওয়া যায়। তবে এটা 10% একটোপিক, 10% ম্যালিগনেন্ট, 10% বাইল্যাটারাল। আচ্ছা, এবং এটার সাথে জেনেটিক ফ্যাক্টর ইনভলভ থাকে। এটা কি কি? মেন মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। আচ্ছা, ফিওক্রোমোসাইটোমার মধ্যে এরপর আছে ক্লিনিক্যাল ফিচার। তাহলে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেখো আমরা কি বলতেছি। এখানে হচ্ছে তোমার কে ফিওক্রোমোসাইটোমার মধ্যে ক্লিনিক্যাল ফিচার দেখো, কার্ডিনাল ম্যানিফেস্টেশন কি কি। এখানে হচ্ছে চারটা জিনিস। চারটা জিনিসের মধ্যে হচ্ছে হাইপারটেনশন, হেডেক, সোয়েটিং এন্ড প্যালপিটেশন, এবং ইন বিটুইন পেশেন্ট ভালো থাকবে। এরপরে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন সিক্রেটিং টিউমার গুলা কেমন থাকবে, এবং এপিনেফ্রিন সিক্রেটিং টিউমার গুলা কেমন থাকবে। এপিনেফ্রিন সিক্রেটিং টিউমার এগুলোর মধ্যে লিখো, এটা হচ্ছে পাস্ট থাকে, পাস্ট, PAST, পাস্ট দিয়ে প্রথম ওটা পাস্ট, এপিনেফ্রিনে এপিনেফ্রিন পাস্ট। ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, প্যালপিটেশন, অ্যাংজাইটি, সোয়েটিং, ট্যাকিকার্ডিয়া। এক্স্যাক্টলি আচ্ছা, এখানে হাইপোগ্লাইসেমিয়া হয়, হাইপারগ্লাইসেমিয়া হয়। পাশে লিখে রাখো হাইপার, হাইপোর পাশে লিখে রাখো হাইপার। আচ্ছা, তারপর দেখো নিচেরটা লাইনে লিখছে কি, যে ম্যালাইজ, ওয়েট লস, পেইন, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, কনস্টিপেশন, এগুলো হচ্ছে আসলে কনসিকুয়েন্সেস অফ হাইপারটেনশন, মানে হাইপারটেনশনের কনসিকুয়েন্স হিসেবে এগুলো আসতে পারে। আচ্ছা, এখন এটার সঙ্গে হচ্ছে তোমার আরেকটা কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে প্যাথোফিজিওলজি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রনিক এলিভেশন অফ এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন। তাহলে মেইনলি হচ্ছে এখানে আমাদের হাইপারটেনশন যখন হচ্ছে, তার সঙ্গে দুটা রিসেপ্টরের এখানে, মানে এখানে দুটা রিসেপ্টরই হচ্ছে রোল প্লে করে। কি কি? একটা হইতেছে তোমার আলফা 1, একটা হচ্ছে বিটা 1। তাহলে আলফা 1 এর জন্য কি কি হইতেছে তোমার ভিতরে পড়ার কোনো দরকার নেই, তুমি শুধু হেডিং গুলো বলবো যে এসবিআর বাড়ায়, বিপি বাড়াচ্ছে, এবং ইনসুলিন সিক্রেশনটাকে ইনহিবিট করে। আর বিটা 1 এর কারণে আমার অটোমেটিসিটি বাড়ে, একটোপিক্স হয়। আচ্ছা, এরপরে ধরো পেশেন্টের গেল। এখন আচ্ছা, পাশে একটা, আচ্ছা যেটা যখন বলবো তখন বলবো। পুরান বই কিছু লেখা আছে তো। আচ্ছা, এরপরে দেখো আমাদের ক্লিনিক্যাল ফিচার আমরা কিন্তু একবার অলরেডি পড়ে আসছি, অত বই ক্লিনিক্যাল ফিচার ছাড়া আর কিছু এই মাঝখানে এটা পড়ার দরকার নেই, একবার বলে যথেষ্ট। এরপর আসো ফিওক্রোমোসাইটোমা ডায়াগনোসিস। তো ডায়াগনোসিস কিভাবে করব? ডায়াগনোসিস এর মধ্যে দেখো বিশাল করে লেখা আছে, এত কিছু পড়বো। প্রথম কথা হচ্ছে আমরা স্ক্রিনিং টেস্ট করবো, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড দেখবো যেটা আমরা পাই কিনা, স্ক্রিনিং টেস্ট। তারপরে কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি টেস্ট দিয়ে আমরা হচ্ছে দেখলাম কি নরমেটানেফ্রিনের লেভেলটা কত, বেশি কিনা। আচ্ছা, এটা দিয়ে আমরা কনফার্ম। এখন তুমি বলতে পারো যে আমি এখানে ক্লোনিডিন সাপ্রেশন টেস্ট, গ্লুকাগন স্টিমুলেশন, এগুলো আসলে কখনোই আসে নাই, বা কখনোই কেউ জিজ্ঞেসও করে নাই। আর ফিওক্রোমোসাইটোমা মূলত রিটেনের কোয়েশ্চেন, তুমি যদি আমার মনে হয় রিটেনে আসলে লিখে দিতে পারো, হোক বা না হোক, হয়তো বা হয়, আমরা জানি না। কিন্তু এক্ষেত্রে তোমার আহ মানে ইন ডিটেইল লেখার কোনো দরকার নাই, যে কনফার্ম বাই নরমেটানেফ্রিন লেভেল হায়ার দেন 400, বা মেটানেফ্রিন লেভেল হায়ার দেন 220, এরপর আর লেখার দরকার নেই। ক্লোরিন সাপ্রেশন টেস্ট, ক্লোরিন সাপ্রেশন টেস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন হাইপারটেনসিভ অথবা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, শেষ। এরপর গ্লুকাগন স্টিমুলেশনের মধ্যে দেখো তুমি হচ্ছে লাস্ট লাইনটা লিখবা যে দিস টেস্ট শুড বি পারফর্মড অনলি ইন পেশেন্ট উইথ আ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বিলো 100। মানে আমি বুঝাতে পারছি, তুমি প্রত্যেকটা টেস্টের নাম লিখলা, নাম লিখে তুমি টেস্টটা কিভাবে করে সেটা তোমার লেখার জানার দরকার নেই।
তুমি শুধুমাত্র তার যে মূল কথাটা তোমার জন্য যেটা লাগতেছে, মানে তুমি কি কি টেস্ট করতে দিবা পেশেন্টকে এতটুকু জানো, এবং কাকে করতে দিবা বা কাকে করতে দিবা না, বা কি জন্য, উদ্দেশ্য কি, ক্লোনিডিন সাপ্রেশন টেস্ট করে তোমার উদ্দেশ্য কি, তুমি কি মানে আমি তাহলে ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি এটা কি আসলে হাইপারটেনসিভ নাকি হচ্ছে ফিওক্রোমার কারণে হাইপারটেনশন, এটা আমি ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি। দ্যাটস ইট, আর আমার কিছু দরকার নেই এখান থেকে। মেইনলি যেটা জানতে চাই সেটা হচ্ছে এমআইবিজি তথ্য জানতে চাই, যে এই যে আয়োডিন 131, মেটা আয়োডোবেনজেনাল গুয়ানিডিন স্ক্যানিং, বা হচ্ছে ওই যে 18F পেট পেট স্ক্যানিং, স্ক্যান। হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শুনতে চাই। আচ্ছা, এই দুটো গেল। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা হচ্ছে এই স্ক্রিনিং, কনফার্মেটরি, ক্লোনিডিন গ্লুকাগন, আর হচ্ছে এমআইবিজি বা হচ্ছে ফ্লুরোস্কোপি দেখলাম। এখন অ্যানেস্থেটিক কনসিডারেশন দেখো এখানে খুব সুন্দর করে লিখছে। অ্যানেস্থেটিক কনসিডারেশন প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ, আর হচ্ছে পোস্ট অপারেটিভ। প্রি অপারেটিভে কি হচ্ছে, ইন্ট্রা অপারেটিভে কি হচ্ছে, এবং হচ্ছে পোস্ট অপারেটিভ। এখানে একটা জিনিস দেখো, যে প্রি অপারেটিভ ফেজে পেশেন্টের বিপি, পেশেন্ট হাইপারটেনসিভ থাকবে, পেশেন্টের হচ্ছে ইয়া থাকে, হাইপার হাইপারগ্লাইসেমিকও থাকে পেশেন্ট, এবং পেশেন্টের এই সময় আমরা প্রি অপারেটিভ ফেজেই তার বিপি কন্ট্রোল করার জন্য মেডিকেশন স্টার্ট করি। এই তিনটা জিনিস হচ্ছে মূল। আচ্ছা, ইন্ট্রাঅপারেটিভ ফেজে এই জিনিসটাই জানতে চাচ্ছে যে ইন্ট্রাঅপারেটিভ ফেজে কার্ডিওভাস্কুলার ইনস্ট্যাবিলিটি হয়, বিপি সুইং করে, এটা আমরা অনেকবার ম্যানেজ করছি। এটা কোন কোন সময় হয়, এই চারটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। এটা মুখস্থ ঠোঁটস্থ গরস্থ থাকা লাগবে। ইন্ডাকশনের সময়, নিউমোপেরিডোনিয়ামের সময়, হ্যান্ডলিং এর সময়, মোবিলাইজেশন সময়, এবং লাইগেশনের পরে। তাহলে এই চারটা স্টেজে আমাদের কার্ডিওভাস্কুলার ইনস্ট্যাবিলিটি হচ্ছে, এবং টিউমার রিমুভ করার পরে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তাহলে মানে বিশেষ করে হিমোডাইনামিক ইনস্ট্যাবিলিটিটা কখন হচ্ছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, এরপর হচ্ছে পোস্ট অপারেটিভ। পোস্ট অপারেটিভে আমরা যেটা পাইছি, ইউজুয়ালি বেশিরভাগ কেসে দেখছি হাইপোটেনশন হইতে, হাইপোগ্লাইসেমিয়া হইতে, পারসিস্টেন্ট হাইপারটেনশন এটা কিন্তু খুব কমই পাওয়া গেছে। তাহলে এই জিনিসগুলা হচ্ছে এখান থেকে মনে রাখতে হবে, বিশেষ করে আমাদের এই যে অ্যানেস্থেটিক কনসিডারেশন, এই কোয়েশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন যদি পড়ো, দুটাই কোয়েশ্চেন, একটা হচ্ছে অ্যানেস্থেটিক কনসিডারেশন কি, আর একটা হচ্ছে আমি এখানে ব্লাড প্রেশার কন্ট্রোল কিভাবে করব, এটা। এই দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট, অন্যগুলো তুমি পড়লে পড়বা, না পড়লে নাই, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটো জিনিস তোমাকে পড়তেই হবে। আচ্ছা, তাহলে প্রি অপারেটিভে বললাম কি, যে হাইপারটেনশন থাকবে, হাইপারটেনশনের সাথে আমার হচ্ছে তো পেশেন্ট। লেখাটা তো সুন্দর নাই দেখেন না, অ্যানেস্থেটিক কনসিডারেশন, হ্যালো আপু শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, আমি তো এভাবে লিখবো লিখছে না। অ্যানেস্থেটিক কনসিডারেশন, গদ বাঁধা খালি নামগুলো লিখে দিচ্ছে। হ্যাঁ আমি তো মানে এভাবে লিখবো না। কমপ্লিকেশন গুলো লিখে হ্যাঁ, দিয়ে রাখছে। খুবই আরে ফালতু হুম। লিখছে। আমি তো এভাবে লিখবো না, আমার তো হচ্ছে জিনিসগুলো কখন কি হচ্ছে। শুধু কমপ্লিকেশন না, হ্যাঁ, ড্রাগেরও নাম লিখছে, কখন দিব কিচ্ছু। আলফা ব্লকেট, বিটা ব্লকেট, তা আমি কিভাবে লিখবো না, আমি কিভাবে পরীক্ষা হলে লিখে দিয়ে আসবো? আমি তো এভাবে লিখবো না, জিনিসটা হচ্ছে না না, তাহলে তো সেটাই আপু, এটা হ্যাঁ। কিভাবে লিখবো না, এটাই। এটা তো ভাবে ভেবে লেখাশোনা, আমার হাইপার টেনশন আছে বলেই তো আমি আলফা ব্লকার বিটা ব্লকার দিচ্ছি। কথা তো সেম, মূলত এখানে তুমি তিনটা জিনিস ইউজ করতেছো দেখো, প্রি অপারেটিভ ফেজে হাইপার টেনশন, তো হাইপোভোলেমিয়া, ব্যাপারটা এবং এরকম অ্যাংজাইটি। লিখবো যে হাইপারটেনশন, বিটা ব্লকার এরকম। না না, তুমি আমি বলি, তোমার কাছে যেমন ফিওক্রোমোসাইটোমার একটা পেশেন্ট তোমার আসছে, ওটি হবে, তুমি তার বিপি পাইছো বেশি, এখন বিপি পাওয়ার বেশি, বিপি পাওয়ার পরে তুমি তাকে কি শুরু করবে, আলফা ব্লকার শুরু করবে। তাহলে একটা হাইপারটেনশন ইজ ট্রিটেড বাই আলফা ব্লকার, তারপরে ড্রাগের নাম হলো ফলোড বাই বিটা ব্লকার। এটাই হচ্ছে ফিওক্রোমোসাইটোমার মূল জিনিস, যে আমি একটা আলফা ব্লকার শুরু করব। বুঝি। আলফা ব্লকার শুরু করার পরে আমার যদি প্রয়োজন হয়, পেশেন্টের যদি ট্যাকিকার্ডিয়া থাকে, তাহলে আমি বিটা ব্লকার শুরু করব। ওকে, এই কথাটা তুমি শুরুতেই বলে দিলা, তোমার ইমেজ দাঁড়ায় গেল স্যারের সামনে। আচ্ছা, তারপরে বললা কি, যে পেশেন্টের হচ্ছে আমার পেশেন্টকে আমি আগে ডিউরিং মানে প্রিপারেশন আমি তাকে হচ্ছে কি করব, মেনটেনেন্স ফ্লুইড দেওয়া শুরু করব, মানে তার যে পেশেন্ট যেহেতু আমরা জানি কি হাইপারটেনসিভ পেশেন্ট, এটা তো হুট করে হাইপারটেনসিভ হয়ে যায়, ওই কজ ওইটার জন্য, এবং ওটার জন্য আমরা কি করতেছি, আমরা তাকে ফ্লুইড দেওয়া শুরু করতেছি। এবং যেহেতু হাইপারটেনসিভ পেশেন্ট, মূলত আমার এখানে মূল জিনিস কি, প্রি অপারেটিভ ফেজে মূল জিনিসটা হচ্ছে আমার হাইপারটেনশন ম্যানেজমেন্ট। আমার মূল হাইপারটেনশন কিন্তু কমবে না আমি যতই ট্রাই করি। আমার
বিপি যদি এখানে আমার বেশিও থাকে সেক্ষেত্রেও আমাকে এখানে ওটি করতে হবে, কারণ কজ তো হচ্ছে আমার টিউমার। টিউমার রিমুভ না করলেও আমার না করা পর্যন্ত আমার বিপি কমবে না। তাহলে সেক্ষেত্রে আমার আমি ওষুধ দিচ্ছি কেন? ওষুধ দিয়ে হচ্ছে আমি এটাকে ম্যানেজ করার চেষ্টা করতেছি। তাহলে আমার সাথে কি দিতে হবে? প্রি মেডিকেশন হিসেবে প্রিপারেশনে আমাকে অবশ্যই একটা অ্যাংজিওলাইটিক মাস্ক দিতে হবে। আচ্ছা, এরপর আসি ইন্ট্রাঅপারেটিভ। এখানে তোমার আলফা ব্লকেট, ফার্মাকোলজিক্যাল স্টেবিলাইজেশন, এনকন অর্গান ড্যামেজ, এগুলো লেখার কোনো দরকার নেই। মূলত হচ্ছে তুমি তিনটা জিনিসের উপর ইয়া দিবা, হেডিং, মানে হেডিং বানাবা। একটা হাইপার টেনশন, একটা হচ্ছে তোমার হাইপোভলিমিয়া, একটা হচ্ছে অ্যাংজাইটি বা সিডেটিভ প্রিমেডিকেশন। এরপর হচ্ছে ইন্ট্রাঅপারেটিভ। ডিউরিং ইন্ট্রাঅপারেটিভ ফেজ there is severe cardiovascular instability at the following stages, following period বা following stage। কি কি হবে? ডিউরিং ইন্ডাকশন, ডিউরিং অমুক, এবং লাস্ট হচ্ছে টিউমার লাইগেশনের, ভেসেল লাইগেশনের পরে, টিউমার রিমুভ করার পরে। তাহলে কি করব আমি? তো এট দিস পয়েন্ট আমাকে হচ্ছে পেশেন্টকে মানে এখানে কি হবে? এখানে হচ্ছে সুইং অফ দ্য ব্লাড প্রেশার হবে, ব্লাড প্রেশারের সুইং হবে, বিপির সুইং হবে। তো ব্লাড প্রেশারের সুইং যদি হয়, যদি হয় না, হবে তো অবশ্যই, হইলে তা হবে, এবং সেজন্য আমাকে প্রিকশন নিতে হবে। আমি কি প্রিকশন নিব? আমি এখানে হচ্ছে তার অ্যান্টি হাইপারটেনসিভ এবং হচ্ছে তোমার হাইপোটেনসিভ এজেন্ট, এগুলো হচ্ছে আমি রেডি করে রাখবো আমার হাতের কাছে, যাতে হইলে আমি ইউজ করতে পারি। যখন আমার বিপি বাড়তেছে, এখন বিপি বাড়ছে আমার নিউমোপেরিটেমের কারণে, ডিউরিং নিউমোপেরিটেম, সো এখানে আমার প্রেশার বেশি বাড়ানো যাবে না। ওকে। তারপর হচ্ছে ভেসেল লাইগেট করার পর পরে আমি বলতেছি হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করতেছে পেশেন্টের, তাহলে আমার ভেসেল লাইগেশনের আগে আমাকে একবার ব্লাড সুগার চেক করে নিতে হবে, এবং ভেসেল লাইগেট করার পরপরই ব্লাড সুগার চেক করতে হবে। ব্লাড সুগার চেক করে যদি আমি দেখি ব্লাড সুগার কমে গেছে, তাহলে ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড দিতে হবে। বুঝতে পারছো? হুম হুম। এখানে অনেক কথা বুঝছি। জাস্ট হেডিং গুলা লিখে দিছে, মানে আহ, ভিতরে কিছু সে বলেই নাই। এখন যেমন লাইগেশনের পরে কিন্তু হাইপোটেনশন হয়, আবার টিউমার হ্যান্ডলিং এর সময় হাইপার টেনশন হবে, তাহলে টিউমার হ্যান্ডলিং এর সময় আমাকে তাহলে সার্জনকে বলতে হবে যে মিনিমাল হ্যান্ডলিং করার জন্য আমাকে বলতে হবে যে মিনিমাল ম্যানিপুলেশন যাতে তারা করে, এবং খুব অল্প সময়ের মধ্যে যেন হচ্ছে এটা রিমুভ করে ফেলে। এটা নিয়ে বেশি, যত বেশি তারা এটা নিয়ে ঘাটাঘাটি করবে, তত বেশি হচ্ছে ব্লাড প্রেশার বাড়তে থাকবে, এবং এই সময় আমাকে মনিটরিং ও জোরদার করতে হবে। তাহলে মনিটরিং যদি আমি জোরদার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে, যেহেতু ব্লাড প্রেশার একটা সুইং হয়, তাহলে আমি বিট টু বিট ভ্যারিয়েশন ব্লাড প্রেশার জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে আইবিপি করতে পারি। আইবিপি বা হচ্ছে আইবিপি, আইবিপি লিখো ইন্টার, হ্যাঁ, ব্লাড প্রেশার মনিটরিং করতে পারে, তাহলে আমি, আমার জন্য আরো ভালো হয়। আমি এটা তো দেওয়াই লাগবে এখানে। হ্যাঁ, আমি একদম অ্যাকুরেট এটা একটা তো রেজাল্ট দেওয়ার পাবো। কথা প্রিয়তমার সাথে, তাই না আপু? অবশ্যই, কারণ হচ্ছে আমার তো এখানে সুইং ইন্ডিকেশন, করতেছে, প্রিয়তমার। ইন্ডিকেশন। হ্যাঁ, তাহলে এইভাবে অ্যান্সার করবো। এখানে শুধুমাত্র হেডিংটা দিচ্ছে, তোমার নিজের লেখা, এটা তো হচ্ছে মানে তুমি গুছায় বলতেছো। তুমি ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাইবো না, তুমি ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাইবো না এই কারণে, যে কারণে হচ্ছে তুমি মানে লিখতে পারবা, এই কারণ এত এত সময় পরে এসে তোমার ওই ক্যাপাবিলিটি অলরেডি দাঁড় হয়ে গেছে, যেখানে এখন তুমি লাইন বাই লাইন মুখস্থ করতে গেলে তো বরং ধরা খাবা বেশি। আচ্ছা, পোস্ট অপারেটিভ দেখো পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করছে, তাহলে হাইপোটেনশন যেহেতু ডেভেলপ করছে, আমি এখানে পেশেন্টকে ফ্লুইড দিতে পারি। আমি এখানে পেশেন্ট এখন ফ্লুইড দিতে তো আমার অসুবিধা নেই, এবং হচ্ছে আমি বিপি বাড়াইতে পারি। বিপি বাড়ানোর সাথে আরেকটা জিনিস আমি করতে পারি, আমি আমার যেসব যদি কোনো আগে থেকে প্রপোফল ইনফিউশন চালায়, যেগুলো কারণে, বা আমার হচ্ছে ধরো ভলাটাইল, এগুলোর পরিমাণ আমি একটু কমায় দিতে পারে। আবার এমন ভাবে এত বেশি কমাবো না যাতে আমার অ্যাওয়ারনেস ডেভেলপ করে। তাহলে এখান থেকে হচ্ছে মূলত তিনটা জিনিস, একটা হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, somnolence ডেভেলপ করতে পারে, হাইপো অ্যাড্রেনালিজম হতে পারে। মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড তো আমি এখানে রিমুভ করে দিলাম। এরপরে দেখো অ্যানেস্থেটিক প্রিপারেশন, তাহলে প্রিপারেশনের মধ্যে কিছু গোল দিতে, যে টার্গেট ফর অফ প্রি অপারেটিভ প্রিপারেশন ইন আ পেশেন্ট উইথ ফিওক্রোমোসাইটোমা, কি কি করব? দেখো এখানে গোল, তাহলে তোমাকে যখন তুমি এই গোলটা তুমি মুখস্থ করে ফেলবা। কেন মুখস্থ করবা? যাতে তোমাকে যদি ফিওক্রোমোসাইটোমার কোনো প্রিপারেশন বলে বা ইভালুয়েশন বলে, তোমার ইভালুয়েশনের মধ্যেও তুমি এই উদ্দেশ্যটা লাগাই দিতে পারবা, যে আমার উদ্দেশ্য কি, আমি কেন ইভালুয়েট করতেছি? আমি ইভালুয়েট করতেছি পেশেন্টের যাতে
এই ধরনের হাইপারটেনসিভ অ্যাটাক না হয়, পেশেন্টের যাতে মায়োকার্ডিয়াল ডিসফাংশনটা ডিক্রিজ করতে পারি, তার যাতে কোনো অ্যারিথমিয়া না হয়, এগুলো তুমি যে কোনো ক্ষেত্রেই লাগাই দিতে পারবা। তারপর দেখো প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন, তুমি মোটামুটি সবই দিবা জানো। প্রি মেডিকেশন হিসেবে যে কোনো সিডেটিভ অ্যাংজাইটি ইউজ করতে পারো। এখানে কিছু কিছু জিনিস একটু তাকাও। সেটা হচ্ছে এই জিনিসটা নিজের জানা জন্য এভাবে কোনো মানে বইয়ে কখনো লিখতে বলে না, বা আমরা আরেকটু সুন্দর করে একটা এলিসেও পাবো, এলিস থেকে ওটা একটু পড়তে হবে। এটা হচ্ছে দেখো যে অ্যাডিকুয়েট আলফা এনার্জি আলফা ব্লকার উইথ ফেনোক্সিবেনজামিন। ফেনোক্সিবেনজামিন জিনিসটা কি? নন কম্পিটিটিভ নন সিলেক্টিভ আলফা অ্যান্টাগনিস্ট, আলফা ব্লকার। আচ্ছা, এটাকে কি করব? আমি শুরু করব 10 মিলিগ্রাম করে। হ্যাঁ, 10 মিলিগ্রাম করে 12 আওয়ারলি, এবং ধীরে ধীরে 2 থেকে 3 সপ্তাহে আমি ডোজ বাড়াইতে পারি, এবং কন্টিনিউড আপ টু দ্য ডে অফ সার্জারি। আমি কিন্তু বইয়ে হুবহু লাইন ফলো করতেছি না, আমি আমার নিজের মতো করে সুবিধা মতো করে বলতেছি যে আমি কি দিলাম। সোজা কথা, আমি ফেনোক্সাবেনজামিন দিয়ে শুরু করব, আলফা ব্লকার দিব প্রথমেই। এখানে এটা কি নন কম্পিটিটিভ নন মানে নন সিলেক্টিভ নন কম্পিটিটিভ আলফা ব্লকার। এটা শুরু করব আমি 10 মিলিগ্রাম করে ওরালি 12 পিডি ডোজে, এবং আমি এটাকে স্লোলি আমি ডোজ বাড়াবো 2 থেকে 3 সপ্তাহ আগে, মানে সার্জারি আগে থেকে শুরু করব, আর কন্টিনিউ করব আপ টু দ্য ডে অফ সার্জারি। তার মানে কি? তার মানে হচ্ছে আমি এটাকে আমার শুরু করতে হবে মিনিমাম 3 সপ্তাহ আগে, বা ধরো 1 মাস আগে। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে এটা পাশে লিখে রাখো একটু কলম দিয়ে। সেটা হচ্ছে মানে ডোজ ডিউরেশনটা হচ্ছে 3 দিন থেকে 2 সপ্তাহ, 3 ডে টু 2 উইকস। মানে আমি 2 সপ্তাহ আগে থেকে শুরু করতে হবে, বা আমার কাছে যদি 3 দিন আগেও পেশেন্ট আসে আমি তখনও শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে এখন বলতেছে কি যে তোমার ফেনোক্সিবেনজামিন কিন্তু লং অ্যাক্টিং। হ্যাঁ, এখন বলতেছে কি যে আমি যদি ফেনোক্সাবেনজামিন দিতে না চাই, তাহলে সেক্ষেত্রে আমি প্রাজোসিন বা ডক্সাজোসিন, যেগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং, পাশে লিখে রাখো, এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং, এগুলো হচ্ছে আমার অল্টারনেটিভ। এগুলো কি? এগুলো হচ্ছে শুধুমাত্র আলফা মানে সিলেক্টিভ ব্লকার, কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এখানে মানে তারপরে লাইনে দেখো, তারপরে প্যারাতে বলতেছে কি, তারপর প্যারাতে লিখো ওই যে প্রোপানোলোল মেটোপ্রোলোল, ওই লাইনটার আগে প্রোপানোলোল মেটোপ্রোলোল ল্যাবেটালল। হ্যাঁ, এগুলার আগে একটু কলম দিয়ে লিখে নাও যে ট্যাকিকার্ডিয়া 120-এর বেশি হলে আলফা আলফা আফটার আলফা ব্লকার বিটা ব্লকার ইজ প্রেসক্রাইবড। এখানে মূলত আমরা ইউজ করি প্রোপানোলোল, যেটার হাফ লাইফ মোর দেন 4 আওয়ার, এবং অ্যাটিনোলোল। লিখছো? লিখছি আপু। ওকে, এরপরে লেখো নিচের লাইনে, একদম নিচের প্যারায় চলে আসো, নিচের প্যারা উপরের প্যারা, যে ফ্যাক্টর দ্যাট সিমুলেট ক্যাটাকোলামাইন রিলিজ, পেইন স্ট্রেস ফিয়ার স্ট্রেস পেইন শিভারিং হাইপোক্সিয়া হাইপারকার্বিয়া, এগুলা হচ্ছে মিনিমাইজ করতে হবে। তাহলে কি কি তুমি করবা? মানে নর্মালি আমরা যা করি, হাইপোক্সিয়া করা যাবে না, হাইপারকার্বিয়া করা যাবে না, পেইন দেওয়া যাবে না। হ্যাঁ, পেশেন্টের হচ্ছে এই তো পেইন দেওয়া যাবে না, এগুলো হচ্ছে মিনিমাইজ রাখতে হবে। ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স কেসে, লাস্টের লাইনটা, ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট কেসে আমি আলফা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে আমি ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমার পুরো জিনিসটা পড়ার দরকার না। প্রথম কথা বলছি কি যে আমি এখানে প্রথমে শুরু করবো আলফা ব্লকার। আলফা ব্লকারের মধ্যে আমাদের চয়েস থাকবে হচ্ছে নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত এটা অনেক বেটার কাজ করে সিলেক্টিভের তুলনায়, মানে বেটার বিপি কন্ট্রোল করে। ফেনোক্সিবেনজামিন, এটা কি? এটা হচ্ছে নন কম্পিটিটিভ নন সিলেক্টিভ আলফা ব্লকার হুইচ ইজ লং অ্যাক্টিং। আচ্ছা, এটা দেওয়ার পরে কি করে শুরু করব, কবে থেকে? এটা শুরু করব আমি ওটি মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ আগে 10 মিলিগ্রাম করে বিডি ডোজে শুরু করব, এবং আমি ডোজ বাড়াইতে পারি, এবং আমরা ওটির দিন পর্যন্ত কন্টিনিউ রাখবো। ওটির দিনের আগে বন্ধ করার কথাটা ভুলে যাও। এটা হচ্ছে ওটির দিন পর্যন্ত কন্টিনিউ, না সরি, এটা হচ্ছে ডিসকন্টিনিউ করতে হবে ওটির 2 দিন আগে। ওটির দিন পর্যন্ত কন্টিনিউ রাখা হয় না, এটা বাদ দাও, এটা কেটে দাও। ওটি কন্টিনিউ আপ টু দ্য ডে অফ দ্য সার্জারি কথাটা কেটে দাও। কারণ হচ্ছে এটা যেহেতু লং অ্যাক্টিং, এটা 24 এটা থেকে 48 ঘন্টা। হ্যাঁ, এটা 24 থেকে 48 ঘন্টা, এটা ঠিক আছে, কারণ লং অ্যাক্টিং যেহেতু। তো দেখা যাবে এটা পরবর্তীতে গিয়ে তো বিপি কমে, তখন আরো অনেক বেশি কমে যায়।
তো হচ্ছে ওটা বাদ দাও যে ডিসকন্টিনিউ করবো। যদি আমরা কোনো কারণে ফেনক্সিবেনজামিন দিতে না পারি, আমাদের চয়েস হবে প্রাজোসিন বা ডক্সাজোসিন, যেটা কিনা হচ্ছে সিলেক্টিভ আলফা 1 ব্লকার। এটা হচ্ছে ডিউরেশনও শর্ট অ্যাক্টিং। এটা বরং এটাও ট্যাকিকার্ডিয়া কম করে। হ্যাঁ, ট্যাকিকার্ডিয়া কম করে। যদি কোনো পেশেন্টের ট্যাকিকার্ডিয়া মানে আলফা ব্লকার দেওয়ার পরও ট্যাকিকার্ডিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমি প্রোপানোলোল, মেটোপ্রোলোল, অ্যাটিনোলোল এগুলো আমি ইউজ এথিনল। হ্যাঁ অ্যাটিনোলোল আমি ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে কি, এরপর হচ্ছে যেসব কেসে আমার পেইন হবে বা হচ্ছে ক্যাটাকোলামাইন রিলিজ হবে, ফিয়ার, পেইন, শিভারিং, হাইপক্সি, হাইপোভেন্টিলেশন, এসব জিনিস আমাকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, লাস্ট হচ্ছে যদি ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট কেস, মানে আমি ওষুধ দিলাম, এগুলো দিলে বিপি কন্ট্রোল হয়ে যাবে, দেখা যাচ্ছে সেসব দিয়ে বিপি কন্ট্রোল হয় না, সেক্ষেত্রে আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাড করতে পারি। তাহলে আমরা কি কি দিলাম, আমরা ABC তিনটা ড্রাগই কিন্তু আমরা এই পেশেন্টকে দিয়ে দিলাম। আচ্ছা, কে রাধু ঘুমাবে? আমি ঘুমাবে, এত ঘুমাই কেন? আমার মেয়ের পরীক্ষাটা শুরু হইতে শেষ হইতেছে না, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এত পরীক্ষা কি হইব? কি অবস্থা আপু, আমিও সেম অবস্থায় আছি। বিরক্ত এর মধ্যে লাগতেছে। বাসার টিচারেরও পরীক্ষা, ওরও পরীক্ষা, ওর বাসার টিচারেরও, আমি যে কি করতাম। বিরক্ত হচ্ছে। কবে গত সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা 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 পরীক্ষা, শেষ হইতেছে না। কার্ডিওলজি আপু অনেক চাপ। বিরক্তিকর। ভেজাল বেশি, মানে নটাঙ্কি বেশি, চাপ না, নটাঙ্কি। আসলে নটেন কি বেশি, আচ্ছা, আসো। বিরক্ত লাগে পুরো। কষ্ট বলেন। হচ্ছে। আচ্ছা, তারপর দেখো এখানে ভালো লাগে না। এটা হচ্ছে শেষ। এরপর হচ্ছে হোয়াট থেরাপিউটিক অপশন, আচ্ছা যে কোয়েশ্চেনটা আমি এফআরসি থেকে দেখতে চাচ্ছিলাম ওটা এরা তুলে দিচ্ছে। এটা হচ্ছে হোয়াট থেরাপিউটিক অপশনস আর এভেলেবল ফর দ্য অপটিমাইজ পেশেন্ট। এই যে ওই জিনিসটা যেটা একটু বলতে দেখাতে চাইছিলাম, এই যে আলফা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার। এইখানে দেখো বিটা, এই জিনিসটা পড়তে হবে, হ্যাঁ এটা তোমার নিচে জানার জন্য পড়তে হবে। এখানে তোমার মানে তুমি এখানে যে যে মনে, আচ্ছা একটু বলে যাই। আলফা ব্লকারের মধ্যে দেখো যে স্টার্ট 1 to 2 weeks প্রিঅপারেটিভলি, লোয়ার ব্লাড প্রেশার অবশ্যই ইনক্রিজ। কি কি করে সে, সে হচ্ছে তোমার ভাস্কুলার ক্যাপাসিটিটাকে বাড়ায়, তোমার আফটারলোড কমাচ্ছে এবং হাইপারটেনসিভ মানে মেইন কথা হচ্ছে সার্জ যেটা হয় বিপির, এটাকে সে কমাচ্ছে এবং আফটারলোড কমাচ্ছে, এই দুটো জিনিস হচ্ছে তার মূল। এরপর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পরে দাও, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে কি হবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে আমি আলফা ব্লকারের সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি এবং এটা কি করতেছে, ওই যে ক্যালসিয়াম ইনফ্লাক্স কমাচ্ছে, ক্যালসিয়াম ইনফ্লাক্স যখন কমাবে তখন হচ্ছে আমাদের ওই মাসেল কি বলে মানে ক্যাটাকোলামাইন রিলিজের একটা ট্রিগার হচ্ছে ক্যালসিয়াম, তাহলে ওই রিলিজটা তখন কম হবে। আচ্ছা, বিটা ব্লকারের ক্ষেত্রে দেখো, বিটা ব্লকার আমরা মেইনলি দিই এখানে ফর ট্যাকিকার্ডিয়া। স্টার্টেড আফটার আলফা ব্লকার or blockade of the started after alpha blocker or blockade of vasodilatory beta 2 effect will cause worsening of hypertension in presence of ongoing noradrenaline on alpha receptor. Heart will মানে আমি বাংলায় বলি, এটা হচ্ছে আমার যদি প্রথমে আমি বিটা ব্লকার, ধরো সাপোজ কোনো পেশেন্টকে আমি করলাম, ফার্স্টে আলফা ব্লকার না দিয়ে বিটা ব্লকার দিয়ে দিলাম, তাহলে বিটা ব্লকার যদি আমি দিয়ে দেই তখন কি হবে, তখন হচ্ছে আলফা ব্লকার গুলার হচ্ছে তোমার মানে হয়ে যায়, আরো আলফা আলফা অ্যাগনিস্ট এটারও আপার হ্যান্ড নিয়ে ফেলে, বুঝছো? যে কারণে হয় কি, আলফা রিসেপ্টর কি করতেছে, আলফা রিসেপ্টর হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করতেছে, বিটা তো আমার হচ্ছে হার্ট রেটের উপর, হার্ট রেট, ফোর্স অফ কন্ডাকশন, অটোমেটিসিটি, রিদমিসিটি এগুলো করতেছে। তাহলে আমি যখন আলফাটাকে ব্লক না করে বিটাটাকে ব্লক করতেছি, তখন প্রথম কথা হচ্ছে তখন আমার আলফা আলফা ইয়াটা এটা কি বলে, আলফা ব্লকারের উল্টা কি বল না, আলফা অ্যাগনিস্ট বেশি যারা, ব্লক। আলফা অ্যাগনিস্ট যারা তারা আপার হ্যান্ড নিয়ে নেয়। হ্যাঁ, অ্যাগনিস্ট। হ্যাঁ, আলফা অ্যাগনিস্টরা আপার হ্যান্ড নিয়ে নেয়। নিয়ে নেওয়ার কারণে ওদের যে কাজটা সেটা কি, সেটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন, এরা আরো প্রোনাউন্স ভ্যাসোকনস্ট্রিকশন করে, যে কারণে আমার বিপি আরো বাড়ে, মানে তখন হচ্ছে আমার হাইপারটেনসিভ ক্রাইসিস ডেভেলপ করে। তো এই জন্য বলতেছে যে প্রথমে আমি আলফা ব্লক করতেছি, মানে আমি ভেসেল গুলাকে ঠিক করতেছি, ঠিক করে পরে আমি হার্টের দিকে যাচ্ছি, কারণ সমস্যা তো বেসিকলি হচ্ছে হার্টের নিজস্ব না, এটা তো হচ্ছে
অন্য কজের জন্য সমস্যা হচ্ছে, হার্টের নিজস্ব মানে ঝামেলার জন্য তো সে এখানে আসতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে এই জিনিসটা এখানে মানে পেঁচায় পুচায় বলছে, আমি বাংলা ভাষাতেই বলে বললাম। আচ্ছা, এরপর দেখো গোলস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ফেনক্সিবেনজামিন, একই জিনিস কথা যে তুমি নর্মাল টেনশন করতে যাচ্ছ। এটা লাগবে, হোয়াট আর দ্য অ্যাডভার্স এফেক্ট অফ ফেনক্সিবেনজামিন, অর্থোচেরিক হাইপারটেনশন, অর্থোচেরিক হাইপোটেনশন, রেজলিউশন অফ সিমটম, হ্যান ত্যান এত কথা মনে থাকবে না, একটাই মনে রাখো হাইপোটেনশন করে, শেষ। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াই আলফা ব্লকার রিসেপ্টর টু বি, ওই যে যে কথাটা বলছি যে আলফা 1 রিসেপ্টর টু বি ব্লকড বিফোর অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য বিটা অ্যাগনিস্ট, কেন লাগবে? কারণ এই যে প্রথম কথাটা 1 নাম্বার পয়েন্ট, ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাডিকুয়েট আলফা ব্লকেজ ইনহিবিশন অফ বিটা রিসেপ্টর মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন can result in unopposed alpha receptor mediated vasoconstriction due to catecholamine secreted by the tumor। মানে মোট কথা হচ্ছে আলফা আপার হ্যান্ড দিয়ে নেয়, আলফা রিসেপ্টর গুলা নিয়ে সে আরো মোর প্রোনাউন্স অ্যাকশন করে, এই কারণে হচ্ছে আমাদের আগে আহ আলফাটাকে ব্লক করতে হবে। আচ্ছা, এমআরআই কেন ভালো, সিটি স্ক্যানের তুলনায় লাগবে না? অ্যানেস্থেটিক ইন্ডাকশন অফ দ্য পেশেন্ট অফ ফিওক্রোমোসাইটোমা। অ্যানেস্থেটিক ইন্ডাকশনের মধ্যে মূল জিনিস মনে রাখবা যে অ্যানেস্থেটিক ইন্ডাকশনের জন্য পেশেন্টকে আমাদের এখানে ইন্ডাকশন ইনটিউবেশন রিফ্লেক্সকে অবশ্যই 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 অ্যাটেনুয়েট করতে হবে, কারণ ইনটিউবেশন রিফ্লেক্সের কারণে বিপি বাড়ে, তার এমনিতে বিপি বাড়তি। তো এখানে ইনটিউবেশন রিফ্লেক্স যেটা বলতেছে যে উইদিন 15 সেকেন্ডের মধ্যে করতে হবে। আমরা ইন্টিউবেশন রিফ্লেক্সের আগে লিডোকেন দিব, অ্যাসমোলল দিতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বিটা ব্লকার যেটা চালাইছিলাম সেটা সে আগে থেকে পাবে। তারপরে হচ্ছে আর কি কি ইউজ করি জানি, লিডোকেন দেই, কোনো যদি ব্লক দিতে চাও সেটাও দিতে পারো। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ড্রাগস দিতে পারি, ড্রাগসের মধ্যে ফেন্টানিল আছে, রেমিফেন্টানিল আছে, ও সবগুলো ড্রাগের ডোজ। ওই যে এখানে হচ্ছে তোমার বেসিকের ইনকিউবেশন রিফ্লেক্সের পার্টটুকু চলে আসবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন রিকোয়েস্টের পার্টটুকু চলে আসবে। তারপর দেখো ইন্টারঅপারেটিভ ম্যানেজমেন্ট। ইন্টারঅপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে গোলস, হ্যাঁ গোলস এবং হচ্ছে গোল কি কি মুখস্থ, গোল কি কি করবা ইন্টারঅপারেটিভ ম্যানেজমেন্ট। মানে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় প্রি অপারেটিভের গোল কি, ইন্টারঅপারেটিভের গোল কি, আবার শুধু গোল কি, মানে সবগুলা আবার আলাদা আলাদা করে লিখছে বা একসাথেও লিখছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমার বিপি স্টেবল রাখা, আমার হাইপোগ্লাইসেমিয়া কে অ্যাড্রেস করা। ঠিক যে সময় আমার বিপি আনস্টেবল হবে ওই পিরিয়ড গুলোতে মোর মনিটরিং এবং হচ্ছে ট্রিটমেন্ট অ্যাপ্রোচে যাওয়া, এগুলো হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, এখানে দেখো মনিটরিং, মনিটরিং আমরা যেভাবে লিখি ওভাবে লিখবো। অ্যাডিশনাল মনিটরিং আমার আইবিপি চলে যাবে, সিবিপি যাবে। ড্রাগস দ্যাট শুড বি অ্যাভয়েডেড, এই লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, এই লিস্টটা লাগবে। কি কি ড্রাগ আমরা এখানে অ্যাভয়েড করব, এই পুরা লিস্টটা লাগবে। সাকসা আমাদের এখানে অ্যাভয়েড করতে বলে, ট্রানজিয়েন্সি বিপি বাড়ায় এই জন্য, কিন্তু সাকসা তো আমরা দেই। আচ্ছা, সেটা আমাদের আমরা যা দেই সেটা হিসেবে আলাদা, কিন্তু এগুলো অ্যাভয়েড করা ভালো। আচ্ছা, এরপর দেখো কন্ডাক্ট অফ অ্যানেস্থেসিয়া দিয়ে অল্প ছোট করে মোটামুটি সবই লিখে দিছে, আর কিছু রাখে নাই। কন্ট্রোলিং ইন্ট্রাঅপারেটিভ ক্রাইসিস, কন্ট্রোলিং ইন্ট্রাঅপারেটিভ হাইপারটেনসিভ ক্রাইসিস, এটা এখান থেকে পড়বা না। এটা কি পড়বা, এটা হচ্ছে আমাদের ওই যে ইয়াপিজ আছে, স্মিথের ক্রিটিক্যাল ইনসিডেন্টের ম্যানেজমেন্ট আছে, ইন্ট্রাঅপারেটিভ হাইপারটেনশন, ওটা এখানে লাগাই দিবা। হ্যাঁ, হাইড্রোলাজিন, আচ্ছা। তারপরে হচ্ছে ল্যাবেটালল, এরপরে কি ছিল, আরে রেমিফেন্টানিলও কিছু ডোজ ডেপথ বাড়াই দিব, ল্যাবেটালল, মানে সব এখানে লাগাই দিব। আচ্ছা, এরপর হচ্ছে ড্রাগ ফর ডিসরিথমিয়া, এটা আমরা জানি কি কি দেওয়া যাবে, স্মল দিতে পারবো, লিডোকেন দিতে পারবো। আচ্ছা, ওটা তো ডিটেল আপনার। হাইপোটেনশন ফলোইং টিউমার, টিউমার লাইগেশন, টিউমার ভেন লাইগেশন, এটা লাগবে। এটা হাইপোটেনশনটা কেন হচ্ছে এবং হাইপোটেনশনের ম্যানেজমেন্টটা, এই দুটো জিনিস লাগবে। এই দুটো জিনিসও ইম্পর্টেন্ট যে হাইপোটেনশনটা কি কি কারণে হচ্ছে এবং আমি ম্যানেজমেন্ট করতেছি কি দিয়ে। ম্যানেজমেন্ট মেনলি হচ্ছে আগে থেকে আমি তাকে প্রিলোড করে রাখতেছি, আমি এখানে আইনোট্রোপ বা ভেসোপ্রেসর দুটো রাখতেছি, এবং আমি ডেপথ কমা দিচ্ছি। ডেপথ কমা দেওয়া সেটা আমার পরের কাজ, কিন্তু বাকি দুটো কাজ আমার প্রথম। আচ্ছা, এরপর বলছে মেনশন ম্যানেজমেন্ট